3 দিন কেটে যাওয়ার পর তার কোনো সদুত্তর আমরা পাইনি। এক তো রাজ্যের তরফ থেকে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের প্রতিনিধিরা পশ্চিমবঙ্গের সাম্প্রতিক যে বন্যা পরিস্থিতি তা নিয়ে প্রধানমন্ত্রীকে লেখা চিঠি, সে প্রসঙ্গে বারবার বলেছিলেন যে ডিভিসির ছাড়া জলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং মুখ্যমন্ত্রী শেষ এই একই কথার পুনরাবৃত্তি যেদিন করলেন, সেদিন তিনি বীরভূমের কুয়ে নদীর জলের প্লাবন দেখতে গেছিলেন। কুয়ে নদীর জল, ঘটনাচক্রে ডিভিসির লোয়ার বা আপার ক্যাচমেন্টের মধ্যে বীরভূম পড়ে না। মৌরাক্ষী থেকে জল গিয়ে কুয়েতে পড়লে সেখানে প্লাবন হয়, প্রতি বছরই হয়। তো কুয়ে নদীর জলে মাননীয় মুখ্যমন্ত্রী পা ভিজিয়ে, যেখানে আপনারা দেখেছেন যে ডিএম সাংসদরা উল্টে পড়েছিলেন সেইখানে ডিঙি নৌকা করে চড়তে গিয়ে, সেখানে গিয়ে সেখানেও তিনি ডিভিসির ভূত দেখলেন। আমরা আপনাদের দেখিয়েছিলাম, এক তো হচ্ছে ডিভিসি আমাদের কিছু জানায়নি, এ ছিল রাজ্যের অভিযোগ। 20 তারিখে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে তিনি জানালেন। রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের তিনি প্লাবিত জেলাগুলির জেলা শাসকদের 17ই সেপ্টেম্বর চিঠি দিয়ে জানিয়েছিলেন যে ডিভিসি জল ছাড়বে, ডিভিসি আগাম জানিয়েছে, আপনারা প্রস্তুতি নিন ত্রাণ পুনর্বাসন কাজের। তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী সত্যের অপলাপ করেছিলেন, মিথ্যাচারণ করেছিলেন। এবং ঘটনাচক্রে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সেখানে স্বীকার করে নিয়েছেন যে শুধুমাত্র ডিভিসি না, তার যে শেষ 3টি লাইন চিঠির, যে কংসাবতীর জল ছাড়ার ফলেও বন্যা পরিস্থিতি তৈরি হবে। অর্থাৎ রাজ্য সরকার, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে চলেছেন ডিভিসি ডিভিসি ডিভিসি, আর সেখানে তার অতিরিক্ত মুখ্য সচিব বলছেন যে আমরা ডিভিসি আগাম জানিয়েছে, জল ছাড়া হবে, আপনারা ত্রাণ পুনর্গঠনের কাজ করুন। মোরওভার কংসাবতীর জলও ছাড়া হচ্ছে। এবং এই চিঠির শেষ প্যারাগ্রাফে লেখা, জেলা শাসকদের জানানো হয়েছে যে কংসাবতীর জলেও প্লাবনের সম্ভাবনা রয়েছে। এই চিঠি মিথ্যা এখনো পর্যন্ত রাজ্য সরকার জানায়নি। রাজ্য সরকারের পুলিশ সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ, রাজ্য সরকারের অন্যান্য ডিপার্টমেন্ট অ্যাক্টিভ। এই চিঠি মিথ্যে কিনা এখনো জানায়নি, আমরা চ্যালেঞ্জ করছি, বলুন। আমাদের স্পষ্ট অভিযোগ ছিল যে ডিভিসি যে পরিমাণ জল ছেড়েছে 16, 17, 18, 19, 20, 21 এই 4 দিন রাজ্যের 4টি বাঁধ থেকে, ময়ূরাক্ষী, অজয়, কংসাবতী এবং সুবর্ণরেখা, এই 4টি নদীর যে বিভিন্ন ব্যারাজ এবং ড্যাম, সেই সিস্টেম থেকে যে পরিমাণ জল ছাড়া হয়েছে তা সব মিলিয়ে ডিভিসি ছাড়া জলের থেকে বেশি। এবং আমরা আগেও বলেছি, এ হচ্ছে রাজ্য সরকারের ডেটা, রাজ্য সরকারের সেচ দপ্তরের ওয়েবসাইট থেকে বের করা ডেটা, আপনারাও বের করতে পারেন। ডেইলি ফ্লাড রিপোর্টে গিয়ে ওখান থেকে রিজার্ভার ডেটা চাইলে প্রতিদিনের আপনারা ডেটা বের করে নিতে পারেন। এখানেই দেখানো হচ্ছে যে দেখুন পাঞ্চেত আর মাইথন, আর এই মার্ক করা আছে দেখুন কংসাবতী থেকে কত ছাড়া হয়েছে, তেনুঘাট থেকে কত ছাড়া হয়েছে, অজয় থেকে কত ছাড়া হয়েছে, সুবর্ণরেখা চান্ডিল থেকে কত ছাড়া হয়েছে, ম্যাসাঞ্জোর থেকে কত ছাড়া হয়েছে। তো লাগাতার রাজ্য সরকার 16 তারিখ থেকেই পরপর রাজ্যের বাঁধগুলি থেকে জল ছাড়তে শুরু করে। এবং কখন জল ছাড়ে? যখন কিনা কনজারভেশন লেভেলেই ব্যারেজগুলিতে জল ছিল। কনজারভেশন লেভেল কি? কনজারভেশন লেভেল হচ্ছে বিপদসীমার উপরে জল চলে এসেছে, কিন্তু এখনো কিছুটা ড্যাম বা রিজার্ভার সেই জলের ভার সহন করতে পারে। এই কনজারভেশন লেভেল থেকে আরো বিপদসীমার উপরে উঠে গেলে বলা হয় ফুল রিজার্ভার লেভেল। ডিভিসি জল ছেড়েছে পাঞ্চেত এবং মাইথন থেকে ফুল রিজার্ভার লেভেলে। রাজ্য সরকার তার 4টি বাঁধ থেকে লাগাতার এই কনজারভেশন লেভেল থেকেই জল ছাড়তে শুরু করে। আমাদের প্রশ্ন, তাহলে কি জুনিয়র ডাক্তারদের যে মুভমেন্ট ছিল, সেই মুভমেন্ট থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য রাজ্যের জলাধারগুলি থেকে
পরিকল্পিতভাবে কনজারভেশন লেভেলে জল পৌঁছানোর মধ্যেই জল ছাড়া রাজ্য সরকার শুরু করেছিল? এরও কোনো জবাব রাজ্য সরকার এখনো আমাদের দেয়নি। আমরা চাই রাজ্য সরকার এ নিয়ে তাদের পরিষ্কার কথা বলুক যে কেন, এবং জানাক পরিষ্কার ডেটা দিয়ে যে 16 তারিখ থেকে 22-23 তারিখ পর্যন্ত রাজ্যের ময়ূরাক্ষী, অজয়, কংসাবতী, সুবর্ণরেখার ব্যারেজ ড্যাম থেকে কি পরিমাণ জল ছাড়া হয়েছে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে লিখছেন 10টি জেলা প্লাবিত হয়েছে, 50 লক্ষ লোক প্লাবনের শিকার, 1000 স্কোয়ার কিলোমিটার প্লাবিত হয়ে গেছে। ডিভিসির লোয়ার ক্যাচমেন্টে 2.5টি জেলা প্লাবিত হওয়ার কথা, বা 3টি জেলা, বিষ্ণুপুর মহকুমা, বর্ধমান জেলার একটি অংশ, হাওড়া, হুগলি। পূর্ব মেদিনীপুর ডিভিসির জলে কিভাবে প্লাবিত হবে? বীরভূম কিভাবে প্লাবিত হবে? পশ্চিম মেদিনীপুর কিভাবে প্লাবিত হবে? কাটোয়া কিভাবে প্লাবিত হবে? কাকে বোকা বানাচ্ছেন? কেন এই মিথ্যাচার করছেন? আসলে আরজিকর কাণ্ড থেকে নজর ঘোরানোর জন্য কেন এই সন্দেহ দানা বাঁধছে? কারণ প্রথম বৈঠকেই মুখ্যমন্ত্রী, যেই বৈঠক ভেস্তে যায়, জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে তিনি বারবার এই বন্যা প্রসঙ্গ, বন্যা পরিস্থিতির কথা বলতে থাকেন। অর্থাৎ তখনই কি রাজ্য সরকার পরিকল্পনা করে নিয়েছিল যে বন্যা পরিস্থিতি তৈরি করে সেই অভিযোগ বা নজর ঘুরিয়ে দেওয়ার কাজ তারা করবে? তো ডিভিসির জল ছাড়ার কারণে বন্যা, নিজেদের যে জল ছাড়ার বিষয়টি এড়িয়ে যাওয়া, তার কোনো জবাব দিতে না চাওয়া, ডিভিসি আগাম জানায়নি, রাজ্য সরকারের নথি বলছে ডিভিসির কাছ থেকে আগাম জেনেছিল। দ্বিতীয় আর একটি বিষয় বারবার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, তা হলো ড্রেজিং করা হয়নি, পলি জমে গেছে। আর এই ড্রেজিং করা হয়নি, পলি জমার ফলে, ডিভিসি জল ছাড়ার ফলে এত বন্যা। আমরা একটি নতুন প্রসঙ্গ আজকে আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি, এবং এই প্রসঙ্গ হচ্ছে রাজ্যে বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ ব্যবস্থাকে ব্যবস্থিত করার জন্য বিশ্ব ব্যাংকের সহায়তা, এআইবিবির যে ঋণ, সেই 3000 কোটি টাকার যে পলি তোলার কাজ গত 4 বছর ধরে এই দামোদর অববাহিকা এবং রূপনারায়ণ অববাহিকা এবং দামোদরের নিম্ন অববাহিকায় হয়েছে, তারপরেও এই কাজ হওয়া এলাকাতে কিভাবে একের পর এক কংক্রিটের বাঁধ আপনার ভেঙে গেল। বিশ্ব ব্যাংকের কাছে, বিশ্ব ব্যাংকের যে এজেন্সিটা কাজ করেছেন, একজন খুবই রেপুটেড এজেন্সি এই কাজ করছিলেন, 3000 কোটি টাকা ঢালা হয়েছে গত 2-3 বছর এই পলি তোলার কাজে। আপনার সরকার, আপনার সেচ দপ্তর করেছে। এই টাকা কে খেয়ে গেল? এবং এই নিয়ে আমাদের কিছু নির্দিষ্ট প্রশ্ন রয়েছে। প্রকল্পটির নাম ওয়েস্ট বেঙ্গল মেজর ইরিগেশন অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট প্রজেক্ট। এই প্রকল্পটি বিশ্ব ব্যাংকের সহায়তায় চলছে, বিশ্ব ব্যাংকের ঋণে চলছে। কেন্দ্রীয় বঞ্চনার কথা বারবার যে বলা হয়, এই 3000 কোটি টাকার সহায়তা কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের সেচ দপ্তর যখন বলে যে দামোদরের নিম্ন অববাহিকা এবং রূপনারায়ণ অববাহিকার বন্যা নিয়ন্ত্রণের জন্য আমাদের অর্থ সাহায্য প্রয়োজন, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং কেন্দ্রের যে ফিনান্সিয়াল সার্ভিসের যে সমস্ত সংশ্লিষ্ট মন্ত্রকগুলি যারা বিদেশি লোন স্যাংশন করে, তারা পশ্চিমবঙ্গে এই অর্থ সহায়তা করার জন্য সবুজ সংকেত দেয় বলে পশ্চিমবঙ্গ সরকার 2020 সালের ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের কাজ শুরু করে। তার আগে 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত বিভিন্নভাবে পশ্চিমবঙ্গ সরকার যখন এর কাগজপত্র তৈরি করতে পারছিল না, কেন্দ্রীয় সরকার তাতে সহায়তা করে এবং এই 3000 কোটি টাকা লোনের ব্যবস্থা করে দেয়। দামোদর থেকে অর্থাৎ দুর্গাপুর ব্যারেজ থেকে যখন জল ছাড়া হয়, সেই জল হুগলিতে বেগুয়াহানা বলে একটি জায়গা আছে। যারা হুগলির মানচিত্র সম্পর্কে অবহিত আছেন তারা জানেন, এই বেগুয়াহানার কাছে এসে ওয়াই চ্যানেলের মতো দুদিকে ভাগ করে হয়ে যায়। একটি মুন্ডেশ্বরী নদীতে চলে যায় জলের ধারা, আর একটিকে বলে যে পুরনো দামোদর বা অরিজিনাল দামোদর, সেইভাবে ভাগ হয়ে যায়। পরে তারা আবার নিচে যোধ ঘনশ্যামপুর বা এই ধরনের আরো নিচে গিয়ে তারা রূপনারায়ণে মেশে। এই যে মুন্ডেশ্বরী আর ওল্ড দামোদরে যখন দুটি জলের ধারা ভাগ হয়ে যাচ্ছে,
এই মুন্ডেশ্বরীর দুকুলেই হচ্ছে খানাকুল 1 এবং 2 নম্বর ব্লক এবং তারকেশ্বর ব্লক। এবারের বন্যা পরিস্থিতিতে সবচেয়ে খারাপ অবস্থা যদি কোনো জায়গার হয়েছে তাহলে হচ্ছে খানাকুল 1 এবং 2 নম্বর ব্লকের। এই খানাকুল এবং 1 এবং 2 নম্বর ব্লকে প্রায় 8 লক্ষ পপুলেশন, তার মধ্যে প্রায় 6 লক্ষ এফেক্টেড বলে সেচ দপ্তরের হিসেব। এবং এই এলাকাটি হচ্ছে প্রায় 300 বর্গ কিলোমিটার। এই 300 বর্গ কিলোমিটার যে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, এই 300 বর্গ কিলোমিটারে এই 3000 কোটি টাকা 2020 ফেব্রুয়ারি মাস থেকে ঢালা হয়েছে এই মুন্ডেশ্বরীর পলি তোলার জন্য। তাহলে কে পলি তোলার কাজ করলো, কিভাবে এই কাজ হলো, এবং এর যে গার্ডওয়াল দেওয়া হয়েছিল সেই গার্ডওয়াল দেওয়ার কাজ কি যথাযথভাবে হয়েছে? আমাদের নির্দিষ্টভাবে আমরা অভিযোগ করছি দামোদর অববাহিকা, তার নিম্ন অববাহিকা এবং রূপনারায়ণ অববাহিকার অন্ততপক্ষে 30টি বিধানসভা এলাকার মধ্য দিয়ে আসছে পুরোটা। বিশ্ব ব্যাংকের কাছে এখানকার যারা জনপ্রতিনিধি আছেন তাদের মধ্যে 2 জন তৃণমূল বিধায়ক ছাড়া, 2 জন তৃণমূল বিধায়ক, বাকি সমস্ত তৃণমূল বিধায়ক, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধানের নামে তোলাবাজির অভিযোগ উঠেছে। তারা কন্ট্রাক্টর, সাব কন্ট্রাক্টরদের কাছে গিয়ে তোলা আদায় করা, সিন্ডিকেট বাজি করা, তাদের জেসিবি নামাতে দিতে হবে, তাদেরকে পলি বিক্রি করতে দিতে হবে, কোথাও বালি তুলতে হলে সেই বালি তাদেরকে নিতে হবে, কংক্রিটের বাঁধ বাঁধানো হলে তাদের কাছ থেকে সরঞ্জাম কিনতে হবে। এই দাবি, এই গ্রিভেন্স বিশ্ব ব্যাংকের প্রতিনিধি এবং বিশ্ব ব্যাংকের নিযুক্ত যে এজেন্সিগুলো তাদের কাছে করেছে। আমি বলছি তৃণমূল কংগ্রেসের 2 জন বিধায়ক, আমি তাদের নাম করতে পারি, কিন্তু তাদের নাম করলে পরে হচ্ছে তারা দলের মধ্যে হয়তো এত চোরের মাঝখানে সামান্য কিছু ভালো মানুষ থাকলে পরে তারাই ভর্তিত হবে। 2 জন বিধায়কের নাম বিশ্ব ব্যাংকের রিপোর্টে এই জনপ্রতিনিধিদের মধ্যে নেই, বা বিশ্ব ব্যাংকের রিপোর্টে বলতে বিশ্ব ব্যাংকের কাছে অভিযোগ জমা পড়েছে, বাকি ধারাবাহিকভাবে তোলাবাজির অভিযোগ হয়েছে। আপনারা এই যে প্রকল্পটি ওয়েস্ট বেঙ্গল মেজর ইরিগেশন অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট প্রজেক্টের বিশ্ব ব্যাংক অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে, আমি ওপেন সোর্সে যা আছে তাই দেখে বলছি, আমার কাছে কোনো গোপন রিপোর্ট নেই, আপনারা যান, আপনারা গিয়ে এখান থেকে দেখুন। এবং এবারেও যে জগৎপুর, ধান্যগিরি, মারোখানা, পলাশপাড় এইসব চত্বরে যে খানাকুলে ব্যাপক ভাঙন এবং গার্ডেড ওয়াল ভেঙে গেছে, 7টি জায়গায় 2 বছর আগে তৈরি হওয়া কংক্রিটের বাঁধ ভেঙে গেছে। বিশ্ব ব্যাংকের টাকায় তৈরি হওয়া 3000 কোটি টাকা এখানে ঢালা হয়েছিল। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন, আরো তালিত, বন্দিপুর, পুরসুরার শ্যামপুর জিপি এই অঞ্চলগুলোতে যে একের পর এক বাঁধ ভেঙে গেছে, কেন বাঁধ ভাঙলো? একটি রেপুটেড সংস্থা যেখানে কাজ করছে, নিচের তলায় সিন্ডিকেট বাজি, কাটমানি, তোলাবাজির জেরে এই বিশ্ব ব্যাংকের ঋণে চলা প্রকল্পে, যা কিনা কেন্দ্রীয় সবুজ সংকেতের ফলে এই টাকা পাওয়া গেছিল, লুটে পুটে খাওয়ার ফলে আজকে খানাকুলের 6 লক্ষ মানুষ বানভাসী হয়েছে। এই দায় আপনার। রাজ্য সরকারকে, সেচ দপ্তরকে, সেচ মন্ত্রীকে আমি বলতে চাই যে আপনাদের সাহস থাকলে এই যা যা অভিযোগ, যা যা গ্রিভেন্স এসেছিল তার নির্দিষ্টভাবে আপনারা জবাব দেবেন এবং বলবেন যে যথাযথভাবে বিশ্ব ব্যাংকের টাকায় এই পলি তোলার কাজ, বন্যা নিয়ন্ত্রণের কাজ যে চলছিল তা কি যথার্থভাবে সম্পূর্ণ হয়েছে, কাজ কি সময়ে চলছে। তাহলে এই যে পলি তোলা, যেভাবে আপনি জল ছাড়া এবং ডিভিসির ঘাড়ে দায় চাপিয়ে দিয়েছিলেন, একইভাবে পলি তোলার কাজটাও বলছিলেন ডিভিসি করেনি। আসলে আপনার ঘরে 3000 কোটি টাকা বিশ্ব ব্যাংক দিয়েছে, সেই টাকার পলি তোলার কাজ আপনি করতে পারেননি, এবং যেখানে যেখানে করেছেন সেখানে 2 বছরের মধ্যে বাঁধ ভেঙে গেছে। এই দায় হচ্ছে আপনার। আরো বলা হচ্ছে যে এবারের বন্যা নাকি 2009-এর বন্যা সাম্প্রতিককালে সবচেয়ে বেশি বন্যা, এত জল নাকি ডিভিসি কখনো ছাড়েনি। আমি সেচ দপ্তরের তথ্য বলছি, চ্যালেঞ্জ করুন, সেচ মন্ত্রীকে বলছি, সেচ সচিবকে বলছি, মুখ্য সচিবকে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, আপনি আমার তথ্য চ্যালেঞ্জ করে বলুন আমি ভুল বলছি। 2009 সালের বন্যার ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি রিপোর্ট ছিল 24.8। আমি জানি না ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি রিপোর্ট মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বোঝেন, তাকে অফিসাররা বোঝাবেন। ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি রিপোর্ট হচ্ছে বন্যার তীব্রতা।
বন্যার তীব্রতা বোঝাতে বোঝায় যত বড় ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি বন্যা তীব্রতা তত বেশি, ঘাত প্রতিঘাত তত বেশি, প্লাবন এলাকা তত বেশি, ক্ষয়ক্ষতি তত বেশি। 2024 এই যে প্লাবনের হিসেব, সেই প্লাবনের ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি এসছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা 14.2। আমি আবার বলছি যে তথ্য আমার শেষ দপ্তর থেকে পাওয়া, ওনারই দপ্তর থেকে পাওয়া, আমি কোনো গবেষণা করে বাইরে থেকে বের করিনি। যে রিপোর্ট তার কাছে জমা পড়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরে, আমি সেখান থেকেই কোট করে বলছি যে 2009 সালে 24.8 ছিল ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি, এবারে হচ্ছে 14.2 ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি। তাহলে আপনি কেন আবার মিথ্যাচার করছেন যে 2009 থেকেও তীব্র হয়েছে এবারের বন্যা, ডিভিসি ভাসিয়ে দিয়েছে সবকিছু? এরপরেও একটি প্রশ্ন থাকছে, আপনি যখন বিশ্ব ব্যাংকের টাকা পেলেন, বিশ্ব ব্যাংকের 3000 কোটি টাকায় যখন আপনি খানাকুল, পুরসুরা, বর্ধমানের একটি অংশ থেকে শুরু করে অর্থাৎ দুর্গাপুর ব্যারেজ থেকে রূপনারায়ণের যেখানে মুন্ডেশ্বরী মিলছে, দামোদর মিলছে বা অন্যান্য নদীগুলি মিলছে, এই দামোদরের অববাহিকা, নিম্ন অববাহিকা এবং রূপনারায়ণ অববাহিকায় আপনি যখন বন্যা নিয়ন্ত্রণের কাজ শুরু করলেন, আপনি যখন জানেন আপনার অতীতে রেকর্ড আছে এই তীব্রতায় বন্যা হয়, তখন আপনি কেন শুধুমাত্র ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি 4 পর্যন্ত এই বন্যা নিয়ন্ত্রণ করার ক্ষমতাসীন প্রকল্প তৈরি করলেন? আপনি এবারের বন্যা হলো 14.2, আর বিশ্ব ব্যাংকের তৈরি পুরো প্রকল্পের নকশা হয়েছে যেখানে আমি ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি 4 পর্যন্ত বন্যা আমি নিয়ন্ত্রণ করতে পারবো, তার উপরে করবো না। আমার প্রশ্ন কি ছেলে খেলা হচ্ছে? আপনার অতীতের যে বন্যার রিপোর্ট, অতীতের যে বন্যার খতিয়ান, তা দেখে কেন আমরা যখন এরকম ধরনের একটা প্রকল্প আগামী 50 বছর 60 বছর পর এই ধরনের আর প্রকল্প কখনো হবে না, তাই পরবর্তীকালে কি ধরনের ঘটনা ঘটবে তা অতীতের 50, 60, 70 বছরের রিপোর্ট দেখে আমরা তার অ্যাভারেজ করে সেই অনুযায়ী আমরা তার পরিকল্পনা করি। আপনি মাত্র 4 ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি রিপোর্ট, ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি 4 আপ টু দ্য লেভেল অফ ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি 4, এই লেভেল পর্যন্ত বন্যা হলে আপনাদের এই বিশ্ব ব্যাংকের প্রকল্পে যে ধরনের, সেই কারণেই প্রোটেক্টেড গার্ড ওয়াল ভেঙে গেছে, কংক্রিটের গার্ড ওয়াল ভেঙে গেছে, অজস্র জায়গায় বাঁধ ভেঙে গেছে। আর এখন আপনি সেই নিয়ে বলতে শুরু করেছেন এটা কারণ সেটা কারণ। এবং আপনার যে রাজ্যের বাঁধগুলি, সেই রাজ্যের বাঁধগুলির পলি জমে জমে তার স্টোরেজ ক্যাপাসিটি এখন কত দাঁড়িয়েছে? অজয়, ময়ূরাক্ষী, কংসাবতী, সুবর্ণরেখা, আপনি ছেড়ে দিন পাঞ্চেত মাইথন, অজয়, ময়ূরাক্ষী, কংসাবতী, সুবর্ণরেখার ব্যারেজ ড্যামগুলির স্টোরেজ ক্যাপাসিটি কি এখন 30% নিচে পৌঁছে গেছে? তাহলে যে আগে কোট আনকোট 100 কুইন্টাল জল ধরতে পারতেন, তিনি এখন 30 কুইন্টাল জল ধরবেন, কোট আনকোট কুইন্টাল। মাননীয় রচনা দিদির প্রতি শ্রদ্ধা জানিয়ে, মানে যত একর ফিট জল একটা রিজার্ভার ধরতে পারত, এটা অ্যাকচুয়াল ইউনিট, যত একর ফিট জল এখন তার 30% ক্যাপাসিটি এই রিজার্ভার গুলোর কি হয়ে গেছে? জবাব দেবেন, প্রশ্নের জবাব দেবেন সেচ দপ্তরের আধিকারিকরা, সেচ মন্ত্রীরা। তাই তৃতীয় যে অভিযোগটি, এর আগে আমরা 2টি অভিযোগ নস্যাৎ করেছি, যে ডিভিসি আগে জানিয়েছিল, 2 ডিভিসি আগে জানিয়েছিল, 2 আপনি নিজের রাজ্যের থাকা বাঁধগুলি থেকে জল ছেড়ে রাজ্যের এই বন্যা পরিস্থিতি তৈরি করেছেন। ডিভিসি ছাড়া জলে শুধুমাত্র বন্যা হয়েছে তা নয়। এবং হ্যাঁ, সত্যি ডিভিসি 2,75,000 কিউসেক জল ছাড়তে বাধ্য হয়েছিল, তথাকথিত ভাবে এই জল মানে অসম্ভব রকমের জল, মানে বিশাল পরিমাণ জল। কিন্তু আবার বলছি যে পাঞ্চেত মাইথন থেকে যে জল ছাড়া হয়, সেই জল উদয়নারায়ণপুর আমতা পর্যন্ত পৌঁছাতে 48 ঘন্টা সময় পায়। আপনার যদি ত্রাণ পুনর্গঠনের পরিপাটি ব্যবস্থা থাকতো, তাহলে প্লাবন তো হবেই, এত বৃষ্টি, এত জল, আবার একটি নিম্নচাপ চলছে, কিন্তু আপনি ইভাকুয়েশন করতে পারেননি কেন? মানুষকে সরাতে পারেননি কেন?
পুলিশকে কেন ত্রাণ শিবির চালাতে হচ্ছে? আপনার সাধারণ প্রশাসন কোথায়? এখনো খানাকুলে পুলিশ কমিউনিটি কিচেন চালাচ্ছে। পুলিশের কাজ আইন শৃঙ্খলা দেখা, এই সময় লুটতরাজও বেড়ে যায়। আপনার সাধারণ প্রশাসন কোথায়? কোথায় প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা দপ্তর? পুলিশের কাজ কমিউনিটি কিচেন চালানো নয়, পুলিশের কাজ আইন শৃঙ্খলা দেখা। আপনার প্রশাসন ব্যর্থ হয়েছে বলে পুলিশকে কমিউনিটি কিচেন চালাতে হচ্ছে। তাই আমাদের তৃতীয় যে অভিযোগ তিনি বারবার করছিলেন, যে ডিসিলিটেশনের কারণে, পলি তোলার কারণে এই বন্যা হয়েছে, জল ধারণ ক্ষমতা কমে গেছে, সেই প্রসঙ্গে বলতে গিয়ে আমরা এটাই বলতে চাই যে বিশ্ব ব্যাংকের ৩,০০০ কোটি টাকা গত ৩-৪ বছরের নিচে আপনার ভাইয়েরা লুটে খেয়েছে, আপনার ফোঁস বাহিনী লুটে খেয়েছে। তার ফলে বিশ্ব ব্যাংকের টাকা ওই নম করে যে পলি তোলা বা কংক্রিটের বাঁধ দেওয়া হয়েছে, এবারের বন্যায় সব ধুয়ে মুছে সাফ হয়ে গিয়ে ৬ লক্ষ মানুষকে আপনি খানাকুল ১ এবং ২ নম্বর ব্লকে ভাসিয়ে দিয়েছেন। এ দায় আপনার প্রশাসনের। এরপরেও আপনার লজ্জা নেই, বলছেন আরো চাই, বলছেন কাজ শেষ করতে আরো ১,০০০ কোটি টাকা লাগবে। যে টাকা বিশ্বব্যাংক দিয়েছে সেই টাকার হিসেব দিন, না হলে যে যে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেটবাজির অভিযোগ এসেছে, আমরা যে ২জন বিধায়কের নামে আসেনি সেই ২জন বিধায়কের নামও প্রকাশ করব, এবং সবচেয়ে বেশি যে জনপ্রতিনিধিদের নামে এসেছে আমরা ভবিষ্যতে তাদের নামও প্রকাশ করব। এই গেল ডিভিসি প্রসঙ্গ, বাঁধের প্রসঙ্গ। আরো একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ আজকে করতে চাই। আপনারা জানেন যে ভবানী ভবন, রাজ্যের পুলিশ হেডকোয়ার্টারে গত 10 দিনে তিনটি পুলিশ বিক্ষোভের ঘটনা ঘটেছে, এবং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে যে তথাকথিত পুলিশের ইউনিয়নবাজি চলে, এক স্নেহধন্য এসিপি, যিনি কিনা এখনো থানার ওসি হয়ে আছেন, তার নেতৃত্বে তাদের থ্রেট কালচারের বিরুদ্ধে প্রথমে সেই ওয়েলফেয়ারের অফিসে ভবানী ভবনে ২৫০ মহিলা কনস্টেবল গিয়ে হাঙ্গামা বাঁধায়। ২৫০ মহিলা কনস্টেবল, কর্মক্ষেত্রে তাদের হেনস্থা, ব্যারাকে সুব্যবস্থা না থাকা, এবং টাকা দিয়ে বদলি, আর টাকা দিতে না পারলে, চটি চাটতে না পারলে ভুলভাল জায়গায় বদলি। এর প্রতিবাদ করতে ২৫০ মহিলা কনস্টেবল বিভিন্ন জেলা থেকে পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে এসে প্রথমে ওয়েলফেয়ার অফিসে হাঙ্গামা বাঁধায়, পরে তারা প্রশাসনিক কর্তাদের, আমি নাম বলতে চাই না কোন কর্তার কাছে গিয়ে তারা হাঙ্গামা করেছিলেন, তারও সম্মান রক্ষার বিষয় রয়েছেন, তিনি একজন পুলিশের উচ্চপদস্থ কর্তা, হাঙ্গামা করেন। দ্বিতীয়ত, এই সরকারেরই পলিসি 15 বছর চাকরি হয়ে গেলে সাব ইন্সপেক্টররা এবং তার নিচের অফিসাররা নিজের জেলায় বদলি পাবে। এমন ৯০০ সাব ইন্সপেক্টর যারা নিজের জেলায় ছিলেন, নির্বাচনী বিধির কারণে তাদের জেলা থেকে ট্রান্সফার আউট করা হয়েছিল, কিন্তু ভোট মিটে যাওয়ার পরে তাদের আবার নিজের নিজের জায়গায় ফেরার কথা, কারণ এদের অধিকাংশ ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর, অর্থাৎ কনস্টেবল থেকে পদোন্নতি পেতে 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 তারা এখন কর্মজীবনের শেষ জায়গায় এসে পৌঁছেছে। কারো 2 বছর, 3 বছর, 4 বছর চাকরি রয়েছে। এই ৯০০ কনস্টেবলের, ৯০০ সাব ইন্সপেক্টরদের পরিবার বিভিন্ন জেলা থেকে, ৬টি-৭টি জেলা থেকে এসে ভবানী ভবনে হাঙ্গামা করেন। 50টি পরিবার এসেছিল, তাদের স্ত্রীরা, ছেলে, পুত্র, কন্যারা, যে আমাদের স্বামীদের নিজের নিজের জেলায় ফিরিয়ে দিন, কারণ আমরা যে পরিমাণ টাকা রোজগার করি তাতে আমাদের পক্ষে 3টে সংসার প্রতিপালন করা সম্ভব হচ্ছে না। তৃতীয় ঘটনাটি ঘটে 24 তারিখ, 23 তারিখ, যেদিন র্যাফের জওয়ানরা দুর্গাপুর থেকে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে পোশাক পরে এসে ভবানী ভবনে হামলা চালায়। হামলা
কথা বিষয় হচ্ছে মানে পোশাক পরে এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে 80 জন পোশাক পরে এসে নিজের দাবি দাওয়া জানানোটা কার্যত একটা ডিসিপ্লিন ফোর্সের কাছে হামলা চালানোরই সমতুল। হামলা আমি ওই অর্থে বলছি। এই যে রাজ্য প্রশাসন এবং ওয়েলফেয়ারের থ্রেট কালচারের বিরুদ্ধে এই অনাস্থা, আমি অন্তত আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় যতদিন থেকে আমি পুলিশ প্রশাসনকে দেখছি গত 20-30 বছরে, আমি দেখিনি 10 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তরে 3 বার অধস্থন কর্মীরা গিয়ে হাঙ্গামা বাঁধাচ্ছে, দাবি দাওয়া আদায় করছে এবং থ্রেট কালচারের বিরুদ্ধে, ওয়েলফেয়ারের থ্রেট কালচারের বিরুদ্ধে সরব হচ্ছে। এই হাঙ্গামা, এই দাবি দাওয়া আদায়ের জন্য ডিসিপ্লিন ফোর্সের এই আওয়াজ তোলা, এটা শুধু পুলিশের কোনো এডিজির সামনে গিয়ে চিৎকার করা না, এটা পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা, এটা রাজ্যের সামগ্রিক পুলিশি ব্যবস্থার বিরুদ্ধে অনাস্থা। এবং আমরা যে বলছি রাজ্যে এখন কমপ্লিট ললেসনেস চলছে, এটা সম্পূর্ণ মাৎসন্যায় চলছে, তার প্রমাণ এই ঘটনাগুলি। কিন্তু কাজ হচ্ছে। আপনারা জানেন যে 24 তারিখ অজয় রানাডে এডিজি প্রশাসন, যার কাছে গিয়ে দাবি দাবা চাওয়ার জন্য নানা অভিযোগ তারা করে এসেছিল, এরপরে ওই সাব ইন্সপেক্টরদেরকে জেলাতে ফেরানোর জন্য 3টি মেসেজ পাঠিয়েছে তার দপ্তর। এবং মধ্যস্থন পুলিশ কর্তারা আর চটি চাটা থাকবে না ঠিক করেছে, তাই এগুলো সব আমাদের কাছে চলে আসছে। গতকাল আবার একটি পাঠিয়েছে জোনাল আইজিদের ভবানী ভবন থেকে বিশেষ বার্তা। আপনারা দেখুন সবগুলোতেই নিচে কি লেখা আছে, ক্র্যাশ। তো বিশেষ বার্তা পাঠিয়ে দ্রুত এই যে বিক্ষোভ হচ্ছে, বিক্ষোভ সামাল দেওয়ার জন্য ওই পুলিশ কর্তাদের কাদের কতজন এখনো বাইরে রয়েছে, কাদের কতজনকে ফেরাতে হবে, কে 2026-এ রিটায়ার করে যাচ্ছে, কে 28-এ রিটায়ার করছে, কার কি বয়স ইত্যাদি জানতে চাওয়া হয়েছে 2 দিনের মধ্যে। আমরা গতকালই বলেছিলাম যে এই থ্রেট কালচার, এই যে ভয়, এই যে ফোঁস বাহিনী, তাদের ভয় যেমন জনসাধারণের মধ্যেও ভেঙে গেছে, ঠিক তেমনি ইউনিফর্ম পুলিশ ফোর্স, পুলিশের জওয়ানদের মধ্যেও ভেঙে গেছে। এবং যেভাবে রাজ্য সরকার ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিয়ে পুলিশ কমিশনারকে প্রমোশন দিয়ে অপসারণ করেছেন, পদোন্নতি দিয়ে অপসারণ করেছেন, ডিসি নর্থকে সরিয়েছেন, ডিএইচএস কে সরিয়েছেন, ডিএমই কে সরিয়েছেন, একইভাবে ওই 900 সাব ইন্সপেক্টরদের যে পরিবার, তারা এসে আপনাদের সামনে আপনাদের রেড কার্ড দেখিয়ে যাওয়ার পর এখন তাদেরও জেলায় জেলায় ফেরানোর ব্যবস্থা আপনারা শুরু করেছেন, নথি স্বীকার করেছেন, মাথা নোয়াচ্ছেন। এবং ভারতীয় জনতা পার্টি এরকম কোন অফিসারদের বিরুদ্ধে, নিচুতলার পুলিশ কর্মীদের বিরুদ্ধে কোনো যদি অ্যাকশন নেওয়া হয়, তাদের সম্পূর্ণ আইনি সহায়তা আমরা দেব। নিশ্চিতভাবে অনুশাসিত ফোর্স কোনোভাবেই যেন অনুশাসন না ভাঙেন, সে কথাও মাথায় রাখতে হবে। আমরা পুলিশের ইউনিয়নবাজিকে সমর্থন করি না, পুলিশ ইউনিয়ন করার জন্য নয়। অনুশাসিত ফোর্সের অনুশাসন বজায় রাখতে হবে। কিন্তু ওয়েলফেয়ারের থ্রেট কালচারের বিরুদ্ধে আপনারা যেভাবে সরব হচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর দপ্তরকে আপনাদের কাছে মাথা নুইয়ে তড়িঘড়ি বদলির ব্যবস্থা করতে হচ্ছে, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের আন্দোলনের জন্য এই ঘটনা ঘটেছে, এই আন্দোলনের ধারা শুধুমাত্র ভবানী ভবনের সদর দপ্তরে নয়, প্রতিটি পুলিশ সুপারের কাছেও দরকার হলে এই দাবি দাওয়া আদায় আপনাদের করতে হবে। এই ওয়েলফেয়ারের থ্রেট কালচার আপনাদের ভেঙে দিতে হবে। আমার এটুকুই বলার ছিল। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন, যে আপনাদের যে বিশ্ব ব্যাংকের যে অংশটা আপনি তুলে ধরলেন 3000 কোটি, এটা কি বিশ্ব ব্যাংকের তরফ থেকে ঋণ দেওয়া হয়েছিল নাকি এটা এই প্রজেক্টের পারপাসে বাজেট অ্যালোকেশন করা? ঋণ বিশ্ব ব্যাংকের তরফ থেকে কেন্দ্রের গ্যারান্টি থাকার ফলেতে, মানে বঞ্চনা নয়, পুরস্কার, কেন্দ্রের গ্যারান্টি থাকার ফলেতে এই ঋণ এআইবিবি আর বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক অ্যাসিস্টেড এআইবিবি প্রজেক্ট। 2025 সালে অফিসিয়ালি কমপ্লিট হবে বলছে, কিন্তু যে অংশে কমপ্লিট হয়ে গেছে সেখানেও একের পর এক বাঁধ ভেঙে গেছে। তার ফলে পলিতোলা এবং বাঁধ
দুটোই ক্ষেত্রে কত বড় দুর্নীতি হয়েছে যে 2 বছরের মধ্যে 20 সালে প্রজেক্ট তৈরি হলো, আজকে 24 সালে ভেঙে গেল। অর্থাৎ প্রজেক্ট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তো আর বাঁধ দেওয়া শুরু হয়নি। এই যে এফএফআর 4 কে সামনে রেখে ওরা করেছিল এই ফ্ল্যাট ফ্রিকোয়েন্সির রেকর্ড, যে সেটার 2023 বা 22 এ কত হয়েছিল কোন রেকর্ড আমাদের কাছে হয়েছে কি 2022-23 এর বন্যার ওনার না, তা তো নির্ভর করছে না। আমি যখন কোনো একটা প্রজেক্ট তৈরি করছি, সেই প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে অতীতের 50 বছরের হিসেব নেব। 2022-এ কত হয়েছিল তার বেশিতে তো একটা আগামী 50 বছরের জন্য স্থায়ীকরণ, একটা যেখানে হচ্ছে যে একটি অববাহিকায় বাঁধ দেওয়ার কাজ চলছে, তা তো হতে পারে না। তাহলে এই 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 অপরিণামদর্শী পরিকল্পনা কার অঙ্গুলি হেলনে হয়েছে? তো অপরিণামদর্শিতা সামিল। আমার একটা ইংলিশ কোয়েশ্চেন আছে, একটু পড়লে মানে দ্যাটস রিলেটিং টু Bangladesh. Today, Hemant Soren has said that demography has not only changed, it's a question that what demographic change has taken place. It is Bengal where major demographic change has taken place. Hemant Soren is also in India. What Hemant Soren has said or other people have said, it doesn't matter to us. We have been raising the thing of illegal infiltration or the infiltration since the inception of our party. We have a 3-4 main agenda to push in Bengal or across the India. That was establishment of the Ram Temple, abrogation of 370, promulgation of Uniform Civil Code, and Bangladeshi illegal migrants. So this is our core issue, and that's why we are constantly vouching for CAA. Why CAA? Because we have to differentiate between the Sharanarthi, I'm telling this word in Bengali only, Sharanarthi, and illegal migrants, all the infiltrators. We have to protect the Sharanarthi and we have to push back all those illegal migrants. The process is on. Once BJP comes to power in Bengal, we'll push for that. Another question is, CNN News 18 has done a investigation in Bengal where we have seen that even after Bangladesh, the infiltration is rising high, and the same way the Dalal Chakra and everything is there. You just go through the decadal growth of population and take it and compare it with the Aadhaar card population and ration card population. We'll find the data and you'll get a complete picture how this demographic pattern has changed. Another thing you can take, that is the growth of voter list, growth of voters in those 8 bordering districts. Normally, the growth rate is 0.6 to 68%. But if you go to the even and this case, not the assembly, you will get a complete average on it. You have to go deep into it. You have to go in the block level, and you will find where this growth in the voter list is abnormal. And this abnormal growth of voter list, abnormal growth of ration card population, abnormal recording of Aadhaar cards, all shows that the demography of Bengal, the bordering Bengal, has changed and changed and changed, and it's a demographic jihad. Even now, when the situation is not right in Bangladesh, situation is not okay in Bengal. See, this is in the domain of the Ministry of External Affairs, and for that, our Ministry of External Affairs, Minister concerned, they will speak for it. But we definitely stand with the Hindus of Bangladesh. 100 দিনের কাজ নিয়ে বেঙ্গল গভর্নমেন্টকে স্ট্যাটাস রিপোর্ট দিতে বলল কোর্ট, কি সিচুয়েশন, কি অবস্থা চলছে ডিটেইলে হাইকোর্ট। নিশ্চিতভাবে 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রের যে বারবার জয়েন্ট রিভিউ মিশন হয়েছে এবং তাতে চুরির যে আখ্যান উপাখ্যান কাহিনী লেখা হয়েছে এবং বারবার বলা হয়েছে যে পঞ্চায়েতগুলিতে যে মস্ত চোরেরা লুকিয়ে আছে, তাদের পকেট থেকে 100 দিনের টাকা যারা খেয়ে ফেলেছেন তাদের টাকা উদ্ধার করে কোষাগারে জমা করো, রাজ্য সরকার নিশ্চয়ই সেই তালিকা প্রকাশ করবেন। প্রকাশ শুধু করা নয়, আমাদের দাবি কেন্দ্রীয় সরকারও যা বলেছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এফআইআর দায়ের করার জন্য, এফআইআরও নিশ্চয়ই তারা করবেন। রাজ্য সরকার গোল গোল রিপোর্ট না দিয়ে
চোরেদের তালিকা প্রকাশ করুন, চোরেদের ব্যবস্থা গ্রহণ করুন, দুহাত ভরে তারপর কেন্দ্রীয় সরকারের কাছে যান, গিয়ে বলুন 100 দিনের টাকা দিন, সেই যজ্ঞে বিজেপিও সামিল হবে। বলছি, কলকাতা পুলিশের এলাকাতে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেখানে অনেকে প্রশ্ন তুলছেন দুর্গাপুজোর কালে কি সত্যি মানুষ বেরোবে না? মুখ্যমন্ত্রী তো উৎসবে যোগ দিতে বলছেন। পুজোর সময় মণ্ডপে মণ্ডপে যে আড্ডাটা হবে সেটাও তো এক ধরনের জমায়েত, কিন্তু সেই জমায়েতে নিষেধাজ্ঞা রইল। দেখুন, জেনে গেছে জনতা, ভয় পেয়েছে মমতা। নতুন পুলিশ কমিশনার শ্রী মনোজ কুমার ভার্মার কলকাতাবাসীকে পুজো উপহার কি? 163 ধারা। উনি 163 ধারা দিয়ে কলকাতার মানুষকে বলছেন যে একসাথে 5 জন ঘুরো না, ফুচকা খেও না। বিষাদের যে বাজনা তিনি বাজাচ্ছেন, আপনি নিশ্চিন্ত থাকুন, ওই সমস্ত পুজো মণ্ডপ যেখানে 85,000 টাকা পৌঁছেছে কি পৌঁছায়নি সেটা বড় ব্যাপার না, অভয়ার নামে বিচার চাওয়া হবে। প্রত্যেকটি জায়গায় অভয়ার নামে অভয়া অঞ্জলি হবে। প্রত্যেকটি জায়গায় টি শার্ট পরবে যুবক যুবতীরা, তাতে লেখা থাকবে তোমার স্বর আমার স্বর, জাস্টিস ফর আরজি কর, লেখা থাকবে দফা 1 দাবি 1 নতুন জামাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে থ্রেড কালচার এবং উত্তরবঙ্গ লবির প্রভাব নিয়ে জনস্বার্থ মামলা। প্রধান বিচারপতি বলছেন যে এর একটি অভিযোগও যদি সত্য থাকে তাহলে তা অত্যন্ত গুরুতর এবং ভয়ঙ্কর। খুব স্বাভাবিক কথা, উচিত পর্যবেক্ষণই তিনি করেছেন। এবং প্রতিটি অভিযোগই যে সত্য, আজকে দেখুন এই তথ্য প্রমাণ লোপাট নিয়ে জুনিয়র ডাক্তারের আওয়াজ তো ভেতর থেকে উঠেছিল। যা যা অভিযোগ উঠেছে, সিবিআইয়ের একটি যে গ্রেপ্তারি এবং তার সঙ্গে যে জিজ্ঞাসাবাদ চলছে তাতে প্রমাণ হচ্ছে। এবং সুপ্রিম কোর্ট ওপেন কোর্টে বলেছেন যে লিড এবং যে দিকে সিবিআই তদন্ত যাচ্ছে তার যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো সুতরাং আমরা বুঝতেই পারছি যে এই অভিযোগও প্রমাণিত হবে। আদালত এখন যেটা বলছে তারপরেতে আপনারা দেখতে পাবেন যে ধীরে ধীরে যখন এগুলো সামনে আসবে, সেটা তদন্তকারী সংস্থার বিষয়, সেই ডোমেনে আমাদের ঢোকা উচিত না, কিন্তু অভিযোগের প্রত্যেকটা সত্যতা আছে, সেটা আমরা হলফ করে বলতে পারি। জুনিয়র চিকিৎসকরা বলছেন যে বিভিন্ন রাজনৈতিক শক্তি রাজ্যের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকেই। আমরা একটা কথা বারবার স্পষ্ট করেছি, হাতরাস, কাটুয়া, উন্নাওতে যারা ধর্ষকদের মালা পরিয়েছে তাদের ক্ষমতা দখলের খেলার চক্রে আমরা আন্দোলনকে ব্যবহার করতে দেব না। জনগণকেও সেই কথা আমরা বলবো। এবং আমরা দেখছি যে জুনিয়র ডাক্তারদের নামে মহালয়ার দিন অভয়ার জন্য তর্পণ করবে, এটাও একটা ভুয়ো খবর। দেখুন, জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলন শক্তি পেয়েছিল, তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের আবেগ তার সঙ্গে জড়িত ছিল। সেই 10 কোটি মানুষের মধ্যে বিজেপির 2,33,00,000 ভোটারও রয়েছে, বিজেপির কার্যকর্তাও রয়েছে, বিজেপির নেতৃত্বও রয়েছে। আমরা তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে তাদেরকে পূর্ণ সমর্থন আমরা জানিয়েছি। কিন্তু আমাদের দাবি দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। দাবি একটাই, পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই আন্দোলন কি বামেদের দখলে গিয়েছে? তাই বিজেপির নেতারা কেউ বলছেন নাটক, কেউ বলছেন শিবদারার বদল হয়ে গিয়েছে। পার্টির স্ট্যান্ড জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে আমি আপনাদের স্পষ্ট করলাম। এই আন্দোলন সামাজিক আন্দোলন। এই সামাজিক আন্দোলনে 10 কোটি পশ্চিমবঙ্গবাসীর ভাবাবেগ জড়িয়েছিল। এই 10 কোটি পশ্চিমবঙ্গবাসীর ভাবাবেগ জড়িয়ে থাকার ফলে মুখ্যমন্ত্রী ওই 1-2 হাজার ডাক্তারদের সামনে মাথা নোয়াতে বাধ্য হয়েছেন। আমাদের 2,33,00,000 ভোটারের সমর্থনও ওর মধ্যে ছিল। আমাদের প্রতিটি কার্যকর্তা, প্রতিটি নেতৃত্বের সমর্থনও ওই জুনিয়র ডাক্তারদের সমর্থনের পেছনে ছিল। এটাই হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে, সামাজিক আন্দোলন নিয়ে। তারা হচ্ছে নান্দিমুখ, কিন্তু আসলে আন্দোলন বাঙালি সমাজের আন্দোলন, বাঙালির আন্দোলন। আগামী ডিসেম্বর থেকে বছরের শেষ থেকে আবাস যোজনা স্কিম শুরু হতে চলেছে রাজ্য সরকার। আবাস যোজনা স্কিম বলতে আবাস যোজনার জন্য যে অর্থ প্রদানের যে কথা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, আগে সার্ভে শুরু হোক। 11 লক্ষ মানুষের সার্ভে করতে গিয়ে তৃণমূল নেতাদের চুল ছেঁড়া অবস্থা হবে। কারণ হচ্ছে সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাসের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের একটি নির্দিষ্ট তালিকা আছে, ওয়েটিং লিস্টের তালিকা। এরপরে লোকসভা ভোটের আগে তৃণমূল ফর্ম ছাপিয়ে সবাইকে বলেছে যে এই ফর্মে ভরে দাও, মিস কল দাও, দিদিকে বলো নাম্বারে, সবাইকে বাড়ি দেবো। আমার কাছে যা খবর তাতেও অন্ততপক্ষে এই যে যত ওয়েটিং লিস্ট আছে 11 লক্ষের, তার কয়েক গুণ বেশি অ্যাপ্লিকেশন পড়েছে। এই 50 লক্ষ 60 লক্ষ যারা মানুষ
এখনো পশ্চিমবঙ্গে যে 34 লক্ষ সরকারি হিসেবে, আমাদের হিসেবে অন্তত 60 লক্ষ কাঁচা বাড়ি আছে, তাদের সবাইকে দিতে হবে। আমাদের বক্তব্য, আবাস যোজনা যদি দিতে হয় এই বকেয়া 60 লক্ষ মানুষকে দিতে হবে, 11 লক্ষ মানুষকে দিলে হবে না। রাজ্য সরকার যদি দিতে চায় 60 লক্ষ মানুষকেই একেবারে আবাস যোজনার টাকা দিক, এবং শুধু আবাস যোজনার টাকা না, বকেয়া দিয়ে দিক। 100 দিনের যে টাকা প্রথম কিস্তি ছেড়েছে 100 দিনের পুরো টাকা দিক, এবং সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বাড়াক। আর যে 2,10 লক্ষ মানুষকে এখন হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, সেই লক্ষ্মীর ভান্ডারের বোনাস অন্ততপক্ষে 2,000 টাকা থেকে বাড়িয়ে 5,000 টাকা দিন। কালী পুজোর পর রাজনীতির ময়দানে কামব্যাক অনুব্রত মণ্ডলের তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে প্রতিটি ব্লকে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক ও সভা করবেন বীরভূম জেলা সভাপতি। তার আগে প্রতিদিন নিয়ম করে বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত বোলপুরে তৃণমূলের জেলা পার্টি অফিসে বসবেন অনুব্রত। তার মানে বাঘকে শিকল পরানো হচ্ছে, আপনারা যা বলছেন। তৃণমূল কংগ্রেস যদি অনুব্রত মণ্ডলের কর্মসূচি ঠিক করে দিচ্ছেন, তার মানে বাঘের ছাল পরা মানুষটিকে এখন শিকলও পরানো হচ্ছে। আমরা উপভোগ করব এই সার্কাস। পুজোর মুখে তালা ঝুলল হাওড়া দাসনগরে ভারত জুট মিলে, কর্মহীন হয়ে পড়লেন 600 কর্মী। আজ সকালে এসে মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেখতে পেলেন শ্রমিকরা। মহলায় 7 দিন আগে এর আগে ব্রিটানিয়ার কারখানায় তালা ঝুলেছে, এরপরে এর আগেও আরো 2টি ব্যারাকপুর শিল্পাঞ্চলে 2টি জুট মিলে তালা ঝুলেছে, এরপর হাওড়ার জুট মিলে তালা ঝুলল। আমরা চিন্তায় আছি যে রাজ্যের ইতিহাস আছে ডিনামাইট দিয়ে টাটাদের কারখানা ধ্বংস করে সেই কারখানায় সর্ষের বীজ ছড়ানোর, যেখানে একটা অপার সম্ভাবনা তৈরি হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেমিকন্ডাক্টর তৈরি করার। মার্কিন যুদ্ধাস্ত্রের মাইক্রোচিপ তৈরি হবে কলকাতায়, সেখানে জুট মিল বন্ধ হয়ে যাচ্ছে। তো পশ্চিমবঙ্গের এই শিল্প পরিস্থিতিতে, যেখানে 34 নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণ হয় না, যেখানে দ্বিতীয় এয়ারপোর্টের রানওয়ে তৈরি করা যায় না, যেখানে আয়ুষ্মান ভারতে রাজ্য যুক্ত হয় না, 64টি রেল প্রকল্প, মাননীয়ার অনুমোদন করা রেল প্রকল্প 64টি, যেখানে হচ্ছে যে জমির অভাবে রূপায়ণ করা যায় না, যেখানে 72টি বর্ডার আউটপোস্ট বিএসএফ এর তা খোলা যায় না, সেখানে জুট মিল বন্ধ হওয়াটাই সংস্কৃতি। ব্যতিক্রম হচ্ছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিয়ে আসা। প্রধানমন্ত্রীজি জো বাইডেনকে কথা দিয়েছেন এবং যৌথ ঘোষণা হয়েছে কলকাতায় নিয়ে আসা। আমরা সর্বশক্তি দিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করব, কিন্তু এই বন্ধের সংস্কৃতি, লকআউটের সংস্কৃতির রাজ্যে, জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়ার রাজ্যে কিভাবে আমরা তাকে রক্ষা করতে পারবো, তাই এখন দেখার। একটু বীরভূম প্রসঙ্গে আসি। কাজল শেখ দলীয় কর্মী সভাতে বক্তব্য রাখছেন, আমি সমস্ত খেলা খেলতে জানি, দাবা খেলতে জানি, হাডুডুও খেলতে জানি, পাঙ্গা নিতে এসো না, চুরি করে বসে নাই, যেদিন গোটাবো সেদিন গুটিয়ে দেবো। দেখুন, আপনাদের ক্রনোলজিটা একটু বলে দিই। প্রথম মিষ্টি বিলি কাজল শেখই করেছিলেন, আর প্রথম হুমকি কাজল শেখই দেওয়া শুরু করলেন। তাহলে যে শেকল পড়া বাঘ, তাকে হুলো বানানোর কাজটা কাজল শেখকে দিয়ে করানো হচ্ছে। বেশি বাড়াবাড়ি হলে তাকে কিন্তু মেনি বানিয়ে দেওয়া হবে। এই কাজল আর কেষ্টর যে যুদ্ধ, তার ফায়দা কি বিজেপি কোনোভাবে তুলতে পারে? দেখুন, কাজলই তো কেষ্ট, মানে কেষ্ট মানে কি? কাজল তো কৃষ্ণবর্ণ, তো রূপান্তর মাত্র। দুজনেই একই মুদ্রার এপিট আর ওপিট। দেখতে থাকুন না আগে কে কি খেলা খেলে। বিজেপি কোনো ফায়দা তুলতে পারবে এই যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিরুদ্ধে? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের নিরিখে ভারতীয় জনতা পার্টির ফায়দা তোলা বা না তোলা এটা কিছু এসে যায় না। ভারতীয় জনতা পার্টি তৃণমূলের সংস্কৃতিকে ধরে নিয়ে রাজনীতি করে না। কেষ্টমণ্ডল না থাকার ফলেও তৃণমূলে ফল, আপনি যদি তথ্য দিয়ে দেখেন ফল ভালো হয়েছে, তাহলে ভোটের ফলের হিসাব বলছে কেষ্টমণ্ডলের কোনো ইম্প্যাক্ট নেই। আবার উল্টো দিকে আমাদের 350 গ্রাম পঞ্চায়েত মেম্বার হয়েছে। আগে গ্রাম পঞ্চায়েত মানে কোনো বীরভূম জেলাতে ভোটই হয়নি। তো সুতরাং ভারতীয় জনতা পার্টির রাজনীতির ধারা আর তৃণমূল কংগ্রেসের রাজনীতির ধারা সম্পূর্ণ আলাদা। আমরা কেষ্ট কাজলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে চিন্তিত নয়, আমরা এখন পিসি ভাইপোর পিঠে ভাগ নিয়ে বেশি চিন্তিত। ডিবিসিতে তৃণমূলের কর্মী সংগঠন তারা প্রতিবাদ
সভা করছেন, প্রতিবাদ করছেন ডিবিসি। না, তারা কি বলতে চাইছেন? ডিবিসিতে প্রতিবাদ সভা, এই ইয়ে হচ্ছে, মিটিং শুরু হয়ে গেছে, মিটিং স্লোগান দিচ্ছে মিটিং। যাই হোক, ডিভিসিতে তৃণমূলের কর্মী ইউনিয়ন কি বলবেন? তারা তাদের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান যে সত্যি তারা রাজ্য সরকার ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেবেন কিনা। তারা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান প্রতিদিন ডিভিসি যে 300 মেগাওয়াট বিদ্যুৎ দেন সেটা নেবেন কিনা। তারা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান যে ডিভিসি খরার মরশুমে, রবি এবং বড় মরশুমে যে সেচের জল দেন সেটা তারা নেবেন কিনা। আর তারা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান যে ডিভিসির সদর দপ্তর তারা যেভাবে বলছেন যে অন্য কোথাও চলে যেতে পারে, তা যদি চলে যায় তা তাদের জন্য, তাদেরকেও চাকরি করতে, তারা এই তৃণমূলের যারা কর্মীরা আছেন তারাও চাকরি করতে ঝাড়খণ্ড অথবা অন্য রাজ্যে যাবেন কিনা। আমার শেষ প্রশ্ন, কাটোয়ায় শাড়ির দোকানে আক্রান্ত মহিলা চিকিৎসক, জামা বদলাতে গেলে চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার প্রতিবাদ করেন তিনি। আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে দোকান মালিকের স্ত্রীর বিরুদ্ধে। গতকাল কাটোয়া স্টেশন রোডের শাড়ির দোকানে এই ধরনের ঝামেলা। দেখুন, পশ্চিমবঙ্গে মহিলাদের উপর হামলা হবে, মহিলাদের উপর নির্যাতন হবে, মহিলাদের নারী সুরক্ষা থাকবে না, সেটাই দস্তুর। এবং সেই কারণেই হচ্ছে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে এবং এই ঘটনা ঘটতেও থাকবে। আমরা সেই কারণেই বলছি যে পশ্চিমবঙ্গের এই যে বর্তমান ব্যবস্থা, সেই ব্যবস্থার একমাত্র সলিউশন হচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে এই মমতা ব্যানার্জির বিদায়। চলো এবার রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চাইছে কেন্দ্র, চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিধানসভার অধ্যক্ষ। এই সংক্রান্ত প্রস্তাব আনতে চাইছে কেন্দ্র। অধ্যক্ষ সম্মেলন, রাজ্যের বিভিন্ন রাজ্যের যারা অধ্যক্ষরা ছিলেন সেই অধিবেশনে এমনটাই প্রস্তাব দেওয়া হয়েছে লোকসভার অধ্যক্ষের তরফ থেকে। সেই প্রস্তাবেরই আপত্তি হচ্ছে বাংলা, মানে এই যে পঞ্চায়েতের কেন্দ্র মানে কি দুর্নীতি কথা বারবারই বলেছেন, সেই কারণে। দেখুন, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ একজন আইনজীবী মানুষ। আমার মনে হয় তিনি জানেন যে সংবিধানের 73 ধারা সংশোধন করে 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এসেছিল। এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় স্থানীয় স্তরে পার্টিসিপেটরি ডেমোক্রেসি বা অংশগ্রহণমূলক যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা সারা ভারতবর্ষে তৈরি হয়েছে। নরেন্দ্র মোদী সরকার যে কিনা মহিলা সংরক্ষণ থেকে শুরু করে ডিলিমিটেশন, ওয়ান নেশন ওয়ান পোল এবং সাইমালটেনিয়াস ইলেকশন করে উন্নয়নের ধারাকে বজায় রাখতে চাইছে, সেখানে পঞ্চায়েত বা পুরসভায় কেন্দ্রীভূত ক্ষমতা নিয়ে আসতে চাইছে। এটা একদম নিশ্চিন্ত থাকুন। তার ফলে কেন্দ্র পঞ্চায়েত বা পুরসভাকে নিয়ন্ত্রণ করবে এমন কোনো ব্যাপার না। কিন্তু হ্যাঁ, পঞ্চায়েত বা পুরসভায় যে র্যাম্প্যান্ট করাপশন, যে সীমাহীন দুর্নীতি, আমরা চাই কি অবয়বে আসবে, যদি এরকম আসে থাকে কি অবয়বে আসবে আমরা জানি না, কিন্তু দুর্নীতি রোধে যদি রাজ্য সরকার ব্যবস্থা না নেয়, যেমন ধরুন পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হচ্ছে 100 দিনের কাজ এবং আবাস যোজনার কাজে, কাটপানি সিন্ডিকেটবাজি, তৃণমূল কংগ্রেস কোনো সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে। আজকে যদি ক্ষমতা থাকতো কেন্দ্রের হাতে, যে কেন্দ্র সরাসরি হস্তক্ষেপ করে এই ধরনের কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি হলে পঞ্চায়েতের মাধ্যমে তাতে সরাসরি ব্যবস্থা নিতে পারবে, তাহলে এই চোরগুলোকে আমরা জেলে দিতে পারতাম। আমরা অন্ততপক্ষে কি অবয়বে আসবে আমরা না জানলেও আমরা দাবি জানাবো অন্ততপক্ষে দুর্নীতি রোধে কেন্দ্রের যেন হস্তক্ষেপ করার ক্ষমতা থাকে, সেই ব্যবস্থাটি নিয়ে আসা উচিত। দেখুন, এই রাজ্যে CM to OC, এই রাজ্যে CM to গ্রাম পঞ্চায়েত প্রধান, এই রাজ্যে CM to MLA, এই রাজ্যে CM to MP, মানে কাঠামো ভেঙে দেওয়া সব ব্যবস্থা কায়েম হয়েছে। তারপরে তো চলছে রাজ্য। আর PM to DM এই ব্যবস্থা প্রগতি প্ল্যাটফর্মের মাধ্যমে হয়। সেই প্ল্যাটফর্মের হোস্ট হন মুখ্য সচিব। না জেনে ধেই করে নাচতে থাকে কিছু লোক, পরিস্থিতি না বুঝে। সেটাও একটা কাঠামো। প্রগতি প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি ডিএমরা প্রধানমন্ত্রীর কাছে ফিডব্যাক দেওয়ার কাজ এবং মুখ্য সচিবের মাধ্যমে। এই ব্যবস্থার যদি সহজবোধ্য বিষয় যদি তারা বুঝতে না পারে, তাহলে আমাদের কিছু বলার নেই। প্রশাসন তাদেরকে আরো ভালোভাবে বুঝতে হবে, পড়াশোনা করতে হবে, এটুকুই বলতে পারি। কংগ্রেসের দুদিনের ধর্ণা কর্মসূচি চলছে, এখন বামেরাও তারা ধর্মতলাতে সমাবেশ করছেন আর জিকরের বিচারের দাবিতে। মীনাক্ষী মুখার্জি, দেখুন, মহাগুণী মহাজন যে পথে করে গমন। আমরা ধর্ণা করেছি, টানা 24 দিন চালিয়েছি, আমাদের অনুসরণ করছে সিপিএম কংগ্রেস। আমরা বলবো টানা ধর্ণা চালান, এই সরকারকে তুলতে হবে এবং আমাদের দাবিতে ফিরে আসুন। বলুন দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আপনারা কেন মুখ্যমন্ত্রীর পদত্যাগটা চাইছেন না? এই ধর্ণা করে সেটিং এর রাজনীতি বন্ধ করুন।
জগন্নাথা একটা শুধু এই কেটে রোল কর হিন্দিতে সেটা এই ওটা কেটে দাও আমাদের। কেটে রোলটা দেওয়া গিরিরাজ সিং একটা টুইট করেছেন, সেখানে সে একটি ভিডিও সামনে এনেছে, সেখানে দেখা যাচ্ছে যে শিলিগুড়িতে কিছু বিহারের যুবক যারা পরীক্ষা দিতে এসেছিল তাদেরকে হেনস্থা মারধর করছে। সেই ভিডিওকে তুলে ধরে गिरिराज सिंह बोलते हैं कि बंगाल में रोहिंग्या मुसलमान के लिए रेप कार्पेट और परीक्षा देने के बिहार के बच्चों के साथ मारपीट, क्या ये बच्चे हिंदुस्तान के अंग नहीं है? क्या ममता सरकार ने सिर्फ बलात्कारियों को बचाने का ठेका लेकर रखा है? देखिए ये भारत की संविधान के अंदर किसी भी राज्य का छात्र या छात्रा किसी भी जगह पे जाके परीक्षा देना, उसका मूवमेंट, बाकी सब कुछ আরে ভাই কি করছিস? অদ্ভুত ব্যাপার তো তোদের। भारत की संविधान के दायरे में देश का किसी भी प्रांत में कोई भी अपना नागरिक जा सकता है, परीक्षा देने के लिए, पर्यटन के लिए, किसी भी काम के लिए जा सकते हैं। अगर इस तरह का व्यवहार बिहार की लोगों के तरफ, बिहार की लोगों के ऊपर हुआ है यहाँ, तो मैं बंगाल की ओर से मैं क्षमा मांगता हूं। लेकिन इसके साथ साथ मैं ये भी बोलना चाहता हूं ममता बनर्जी प्रशासन को कि आपकी राज्यों में शिक्षक का भर्ती के लिए नौकरी आप दे नहीं पाए, तो बिहार का जो शिक्षक भर्ती का एग्जाम देने के लिए लाखों संख्या में यहाँ का बंगाली जो युवा और युवती वो बिहार गए थे, उसका फोटो यहाँ आए थे। किसी के ऊपर कोई हमला हंगामा नहीं हुआ है। तो अगर बिहार का कोई युवा रेल का एग्जाम हो, दूसरे कोई एग्जाम देने के लिए आ रहे हैं, उसको संरक्षण देना ममता बनर्जी आपका प्रशासन का काम है, ये आप काम करिए, क्योंकि आप भी एक निर्वाचित मुख्यमंत्री हैं। संविधान के दायरे में ये आपका ये ड्यूटी है। ये